চিকি কান্নাকাটি করে এবং সেতে বলে, আমি অনেক চেষ্টা করেও 1,00,000 টাকা জোগাড় করতে পারলাম না। তাহলে আমি কিভাবে 10,00,000 টাকা জোগাড় করব? আর আমি যদি টাকা জোগাড় করতে না পারি, তাহলে তো বাবা সারা জীবনের জন্য জেল হয়ে যাবে। এসব ভেবে চিকি একদম ভেঙে পড়ে, সেই সাথে কান্না করতে থাকে। আর এদিকে রাম অবস্থি পরিবারের সকলের সামনে বলে, আমি এক্ষুনি বিবাহ করার জন্য প্রস্তুত নই, আমার কিছুদিন সময় লাগবে। তখনই রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি রামকে বলে, তুমি তো বলেছিলে শিয়া যতদিন ফিরে না আসে ততদিন আমরা তোমাকে যাতে বিবাহের কথা না বলি। তবে এখন তো শিয়া ফিরে এসেছে, এখন কেন তুমি বিবাহ করতে মানা করে দিচ্ছ? তখনই রাম বলে, কেননা ওকে দেখে আমার মনে হচ্ছে ও আমার শিয়া না, আমি যাকে ভালোবেসেছিলাম সেও না। রামের এ কথা শুনে অবস্থি পরিবারের সকলে একদম হতবাক হয়ে গেলে। এরপরেও রাম বলে, আমি যার জন্য অপেক্ষা করেছিলাম, যার সাথে থাকলে আমি হাসি খুশি থাকতাম, যার সাথে আমি ছোটবেলায় খেলাধুলা করেছি, সেও নয়। তাই আমি এই বিবাহ করব না, এটাই আমার ফাইনাল ডিসিশন। রামের এই কথা শুনে রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি হার্ট অ্যাটাক করে বেহুশ হয়ে পড়ে, যার কারণে অবস্থি পরিবারের সকলে একদম ভেঙে পড়ে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, নিয়ে ভালোবাসি ধারাবাহিক নাটকের ৩৯তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই গাইজ আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালোবাসি তোমায় ধারাবাহিক নাটকের ৩৯তম এপিসোডে আপনারা দেখতে পারবেন গ্রামের মা সুগন্ধা নকল শিয়াউইকে বলে, ভাই, এই গিফটগুলো তোমার পছন্দ হয়েছে? তখনই নকল শিয়াউই বলে, পছন্দ? হ্যাঁ, আমার তো অনেক পছন্দ হয়েছে। আমার তো এমনটা মনে হচ্ছে আমার এই জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নেই। তখনই মাধবী বলে, কি বলতেছ? ঠিক সেই মুহূর্তে নকল শিয়াউই কথা ঘুরিয়ে বলে, বাবা, আর তোমাদের দেয়া ভালোবাসার কাছে তো এই গিফট কিছুই না। নকল শিয়াউইর এই কথা শুনে রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি অনেক খুশি হয়ে গেলে। এরপরেও রুহি বলে, আপনাদের মতো রামও যদি আমাকে বিশ্বাস করে এবং ভালোবাসে, তাহলে এই দুনিয়ার কোনো কিছুরই আমার প্রয়োজন নেই। তখনই রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি বলে, রামের উপরে তোর অধিকার আছে, সে অধিকার তুই নিশ্চয়ই পাবি। তখনই নকল রুহি বলে, কিভাবে পাব? উনি তো আমাকে সোজা জানিয়ে দিয়েছে উনি এখন বিবাহ করার জন্য রেডি নয়, আর আপনারা জোর জবস্তি করে উনার সাথে আমার বিবাহ দিতে পারেন না, তাই না? রুহির এ কথা শুনে ওখানে থেকে সকলে আশ্চর্য হয়ে গেলে। তখনই নকল রুহি বলে, আপনারা আমাকে নিয়ে একদম টেনশন করবেন না, আমি একদম ঠিক আছি। এবং এর পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন যে মন্দিরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই চিকির মনে পড়ে রাম তাকে বলেছিল সে তার বাবার কেস লড়বে, তবে ওই কেস লড়ার জন্য 50 লক্ষ টাকা লাগবে। এসব ভেবে চিকি একদম ভেঙে পড়ে, কান্না করে এবং সে বলে, আমি তো অনেক চেষ্টা করে 1,00,000 টাকাও জোগাড় করতে পারলাম না, 10 লক্ষ টাকা আমি কিভাবে ম্যানেজ করব? আর টাকা ম্যানেজ করতে না পারলে আমার বাবা তো সারা জীবনের জন্য জেল হবে। এসব ভেবে চিকি একদম ভেঙে পড়ে, কান্না করতে থাকে। এবং এর পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন রাম তার বাড়িতে চলে আসলে অবস্থি পরিবারের কেউই তো তার সাথে কথা বলে না, যার কারণে রাম একদম অস্থির হয়ে বলে, আমি এমন কি করেছি যে আমার সাথে কেউই কোনো কথা বলছে না? তখনই রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি রামকে বলে, তোর সাথে সবাই কথা বলে কি করবে? তোর তো কাউকেই প্রয়োজন নেই। তোর নিজের ডিসিশন তো তুই নিজে নিয়েছিস, কারো পারমিশন নেওয়ার পর্যন্ত তুই মনে করিসনি। তখনই রাম বলে, কিন্তু দাদিমা, আমি কি করেছি? তখনই রামের মা রামকে বলে, তুই অনেক বড় ভুল করেছিস না? তুই পুরো পরিবারের সবার মনে কষ্ট দিয়েছিস। তুই শিয়াকে কেন বলেছিস তুই বিবাহর জন্য প্রস্তুত নই? তখনই রাম বলে, মা, আমি সত্যি বিবাহর জন্য প্রস্তুত নই। আর মা, তোমরা এই বিষয়টাকে নিয়ে এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? তখনই রামের মা রামকে বলে, কেননা এটা সিরিয়াসলি নেওয়ার মতোই কথা রাম, তুই মজাক করে বদ্ধ কর। ঠিক সেই মুহূর্তে রামের বাবা এসে রামকে বলে, রাম, তুই তো বলেছিলি টিয়া ফিরে আসলে তুই তাকে বিবাহ করবি। তখনই রাম বলে, হ্যাঁ বাবা, আমি মানছি, আমি বলেছি। সেই মুহূর্তে রামের বাবা রামকে বলে, তাহলে তুই বিবাহ করতে চাচ্ছিস না?
তুই আমাদের সবাইকে ঠকাচ্ছিস। তখনই রাম বলে, বাবা, এমন কিছু না, আমার শুধু কিছুদিন সময় লাগবে। আমি এখন বিবাহ করার জন্য একদম প্রস্তুত নই। তখনই রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি রামকে বলে, তুই বলেছিলি শিয়া যতদিন ফিরে না আসে ততদিন যাতে তোর সাথে কেউই বিবাহের বিষয় নিয়ে কথা না বলে। আর আমি তোর কথা মেনেও নিয়েছিলাম। তবে এখন তো শিয়া ফিরে এসেছে, তুই এখন বিবাহ করতে চাচ্ছিস না কেন? সেই সাথে রামের মা সুগন্ধাও রামকে বলে, বাবা, কেন তুমি বাহানা দেখিয়ে বিবাহটা করতে চাচ্ছ না? তুমি আমাকে সবকিছু খুলে বলো। তখনই রাম বলে, মা, শিয়াকে নিয়ে তোমরা সবাই ইমোশনাল, সেটা আমি জানি। তবে সত্যি বলতে আমার কোনোভাবে মনে হচ্ছে না যে ফিরে এসেছে সে আমার শিয়া। রামের এ কথা শুনে অবস্থি সকলে একদম অতবাক হয়ে গেলে। এরপরেও রাম বলে, আমি যার সাথে থাকলে খুশিতে একদম সে চিয়া না। আমি যার সাথে ছোটবেলায় খেলাধুলা করেছি, যাকে ভালোবেসেছি, সে চিয়া নয়। এজন্য আমি ডিসিশন নিয়েছি আমি এই বিবাহ করব না। রামের কথা শুনে অবস্থি সকলে একদম অতবাক হয়ে গেলে। এদিকে রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি হার্ট অ্যাটাক করে বেহুশ হয়ে যায়, যার কারণে অবস্থি সকলে একদম ভেঙে পড়ে। এরপরে অবস্থি সকলে চলে যায় গ্রামের দাদি আন্নাপূর্ণা অবস্থিকে নিয়ে হসপিটালে। তো এই ছিল ভালোবাসি তোমায় ধারাবাহিক নাটকের ৩৯তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।